আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আজকের লেকচার শুরু করতে যাচ্ছি। তোমাদের সঙ্গে কাজ করব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকসের উপর। আমি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তোমরা যেখানে বুঝতে পারবে না সেখানেই আমাকে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দেব। এবং আমরা এমনভাবে কাজগুলো করতে চাই যেখানে আমাদের থিওরি এবং ম্যাথ দুটা কাজ আমরা একসাথে করতে চাই। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ মানে হলো, যদি পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে আমরা যেন 10-10 অ্যাচিভ করতে পারি। কেন পারবো না? যদি আমরা সবকিছু বুঝি, সবকিছু আমরা পড়তে পারি, আমরা যদি ম্যাথগুলো সলভ করতে পারি, তাহলে কেন পারবো না? এই কেন পারবো না সেটাকে দেখানোর জন্য অথবা তোমাদের সামনে প্রুফ করার জন্য আমি আমার ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম চ্যাপ্টার হলো ভৌত রাশি এবং পরিমাপ। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের আলোচনা শুরু হবে। কিভাবে শুরু হবে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। এইটা তো তোমাদের ফিজিক্স বই, তাই তো? এই ফিজিক্স বইয়ে তোমরা যেভাবে শুরু করবে আমি তার স্যাম্পল হিসেবে তোমাকে দেখাতে চাই। কিভাবে দেখাবো চলো যাই। আমরা প্রথম অধ্যায়ের এই যে ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের প্রথম যে টপিকসটা আছে সে লেখা আছে পদার্থবিজ্ঞান ফিজিক্স 1.1। এই যে 1.1 এই টপিকসে যতটুকু তোমাকে জানতেই হবে আমি সেটুকু তোমার জন্য উপস্থাপন করব। তুমি সেটুকু খাতায় লিখবা এবং তোমার মুখস্থ করতে হবে। তুমি যদি আমাকে এটুকু অ্যানসার দাও যে আমি তোমাকে যা পড়াবো তা তুমি পড়বা, তাহলে প্রত্যেকটা ক্লাস তোমার জন্য খুব জরুরি, আমি কথা দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, এবং এই চ্যাপ্টারের প্রথম টপিকস হলো পদার্থবিজ্ঞান ফিজিক্স 1.1। এটা আমাদের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে আমরা শুরু করেছি, এই যে দেখো এই যে 1.1 এবং পদার্থবিজ্ঞান লেখা আছে, এবং এই টপিকসের মধ্যে তোমাকে যা জানতে হবে তা আমি তোমার জন্য এখানে উপস্থাপন করব। যেমন নাম্বার 1 আমি পয়েন্ট আকারে দিয়েছি, কেন জানো? পয়েন্ট আকারে পড়লে এগুলো তোমার সবচেয়ে বেশি মনে থাকবে। যদি তুমি রিডিং পড়ে যাও তাহলে দেখবে খুব বেশি মনে থাকবে না, খুব সময় ধরে মনে থাকবে না। আর যদি তুমি আমার মতো করে পয়েন্ট আকারে পড়ো, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি মনে মনে আমার সঙ্গে উত্তর দিবে, দেখবা যে আমার লেকচারের সঙ্গে তোমার ফিজিক্স পড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিয়ার, 1 নম্বর হলো বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? তোমাকে যদি আমি প্রশ্ন করি তাহলে তুমি বলবা পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কি? পদার্থবিজ্ঞান। একবার বলো, দুইবার বলো, 3বার বলো, বাস, আর করতে হবে না তোমাকে। তাহলে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটা? পদার্থবিজ্ঞান। 1 নাম্বার হয়ে গেল আমাদের। তাহলে 1 নাম্বারটা শেষ করেছি আমরা। 2 নাম্বার হলো বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি, অর্থাৎ ফান্ডামেন্টাল যে শাখাটা সেটা কোনটা? এটাও হলো পদার্থবিজ্ঞান। তাহলে বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি? পদার্থবিজ্ঞান। দুটা হলো, একটা হলো প্রাচীনতম শাখা কোনটি, সেটাও পদার্থবিজ্ঞান। একটা হলো ফান্ডামেন্টাল শাখা কোনটা, এটাও হলো পদার্থবিজ্ঞান। এইভাবে তোমাকে পড়তে হবে। আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবে। ওকে, এবার 3 নাম্বারে আসি। বিজ্ঞানের যে শাখায় আমি দুটি শব্দ বলছি, একটা হলো পদার্থ, একটা হলো শক্তি। এই পদার্থ আর শক্তির কয়েকটা বিষয় বলবো, যেমন 1 নাম্বার হলো গুণাবলী, 2 নাম্বার হলো বৈশিষ্ট্য, 3 নাম্বার হলো তাদের সম্পর্ক, এবং 4 নাম্বার হলো রূপান্তর। আমি তাহলে 4টি শব্দ তোমাকে বলেছি। একটা বলেছি হলো গুণাবলী, একটা হলো বৈশিষ্ট্য, একটা হলো তাদের সম্পর্ক, আর একটা হলো তাদের রূপান্তর। এই 4টি শব্দ তোমাকে মনে রাখতেই হবে, রাখতেই হবে বলছি, তাই না? আচ্ছা, তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তির গুণাবলী, বৈশিষ্ট্য, তাদের সম্পর্ক এবং রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। তুমি যদি এটাকে পড়ে মুখস্থ করতে চাও তাহলে তোমার অনেক সময় ধরে পড়তে হবে, কিন্তু যদি তুমি আমার মতো করে পড়ো তাহলে খুব দ্রুত তোমার মনে থাকবে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ শক্তির 4টি শব্দ বলেছিলাম, 1 হলো গুণাবলী, 2 নাম্বার হলো বৈশিষ্ট্য, 3 নাম্বার হলো তাদের সম্পর্ক, আর 4 নাম্বার হলো তাদের রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকে পদার্থবিজ্ঞান বলে। তুমি খুব সহজেই বলতে পারবে। এরপর আসো, পদার্থ কি?
তুমি জানো পদার্থকে ভাগলে অণু পাই, এই যে অণু, অণুকে ভাগলে কি পাই? পরমাণু পাই, পরমাণুকে ভাগলে কি পাই? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই। এই চারটা আমরা জানি। কিন্তু তুমি যেহেতু ক্লাস 9-এ উঠেছো, সুতরাং তুমি জেনে রাখো আমরা আরো কিছু পাই, সেটার নাম হলো কোয়ার্ক, বা এর আরেকটা নাম আছে ট্রি। এটা তুমি যখন বড় ক্লাসে পড়বে তখন এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তবে তুমি অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর একটি নতুন শব্দ শেখো, সেটা হলো কোয়ার্ক বা স্ট্রিং। কোয়ার্ক বা স্ট্রিং, এই একটি নতুন শব্দ তোমাকে এখানে মনে রাখতে হবে। এরপর আসো শক্তি। শক্তিটা কেমন কেমন হতে পারে, কত রকমের শক্তি হতে পারে, তার একটু স্যাম্পল কপি তোমাদের এই টপিক্সের মধ্যে আছে। যেমন স্থিতি শক্তি হতে পারে, গতি শক্তি হতে পারে, মাধ্যাকর্ষণ শক্তি হতে পারে, বিদ্যুৎ আর চৌম্বকীয় শক্তি হতে পারে, সবল নিউক্লিয় শক্তি হতে পারে, তারপর দুর্বল নিউক্লিয় শক্তি হতে পারে। এগুলো হলো শক্তির বিভিন্ন রূপ। তুমি বিস্তারিত জানবে তোমার যখন যত বড় ক্লাসে উঠতে থাকবে, এই শক্তিগুলোর বিস্তারিত ভাবে আবার জানতে পারবে। তাহলে আমরা পদার্থ আর শক্তি নিয়ে আলোচনাটা শেষ করলাম। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে এবার তোমাদের বইয়ে 1.2 যে টপিকসটা আছে, সেই টপিক্সের নাম হলো পদার্থ বিজ্ঞানের পরিসর। পদার্থ বিজ্ঞানের পরিসর, এই টপিক্সে তোমাকে কি কি জানতে হবে। যেমন আমি 1.1 টপিক্সে যে কয়েকটা লাইন তোমার অত্যন্ত জরুরি, তোমার জন্য জানাটা খুবই প্রয়োজন, আমি সেই কয়টা লাইন তোমাকে বলেছি। এরপর আমরা এই 1.2 টপিক্সে আমাদের কটা জিনিস লাগবে, সেই কটা জিনিস শুধু আলোচনা করব। যেমন ধরো, বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থ বিজ্ঞানকে একত্রিত করে নতুন কিছু সাবজেক্ট এখন আবির্ভূত হয়েছে এই পৃথিবীতে। তার মধ্যে কি কি আসতে পারে? যেমন ধরো, 1 নম্বরে আমরা বলছি অ্যাস্ট্রোনমি আর হলো পদার্থ বিজ্ঞান। অ্যাস্ট্রোনমি আর হলো পদার্থ বিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স, এই যে ফিজিক্সটা আসছে তার নাম হলো অ্যাস্ট্রোফিজিক্স। এরপর জীববিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান মিলে নতুন যে সাবজেক্ট আসছে সেটার নাম হলো বায়োফিজিক্স। বায়োফিজিক্স। এরপর রসায়ন এবং পদার্থ বিজ্ঞান মিলে যেটা আসছে তার নাম হলো কেমিক্যাল ফিজিক্স। এগুলো খুবই সোজা এবং মজা, এবং এই মজার যে শব্দগুলো অ্যাস্ট্রোফিজিক্স, বায়োফিজিক্স, কেমিক্যাল ফিজিক্স, এগুলো অনেক সোজা এবং মনে রাখা অনেক সহজ। এরপরে আসো ভূতত্ত্ব পদার্থ বিজ্ঞান মিলে ব্যবহার করে তৈরি করা হয়েছে কি? জিওফিজিক্স। তাহলে এখানে আমরা ফিজিক্সের উপর 1, 2, 3, 4 চারটা সাবজেক্ট নতুন তৈরি হয়েছে, ফিজিক্সের সঙ্গে যুক্ত করে অ্যাড হয়ে আরো 4টা সাবজেক্ট। একটা হলো অ্যাস্ট্রোফিজিক্স, 2 নাম্বারটা হলো বায়োফিজিক্স, 3 নাম্বার হলো কেমিক্যাল ফিজিক্স, 4 নাম্বার হলো জিওফিজিক্স। এই 4টা সাবজেক্ট আবার নতুন করে সৃষ্টি হয়েছে কার উপর ভিত্তি করে? পদার্থ বা ফিজিক্সের উপর ভিত্তি করে। সুতরাং আমরা এই সাবজেক্টগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে আসো, পদার্থ বিজ্ঞানে মূলত 2টি অংশে ভাগ করা হয়। পদার্থকে আমরা কয়টি অংশে বিভক্ত করি? 2টি অংশে বিভক্ত করতে পারি। তার মধ্যে 1 নাম্বারটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স। 1 নাম্বারটার নাম কি বললাম? ক্লাসিক্যাল ফিজিক্স। এই ফিজিক্সটা কি? এই ফিজিক্সের মধ্যে কি আছে? যেমন ধরো, বল বিজ্ঞান আছে। যেমন আমি তোমাদের ফিজিক্সের প্রথম যে 2য় অধ্যায় গতি, 3য় অধ্যায় বল, 4র্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এগুলো হলো বল বিজ্ঞান। এরপরে আমরা শব্দ বিজ্ঞান পাবো, তাপ গতি বিজ্ঞান পাবো, বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞান পাবো, আলোক বিজ্ঞান পাবো। এগুলো হলো আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কি কি আছে তুমি একবার একটু পড়ে নাও, তাহলে তোমার মনে থাকবে যে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এরপর আসো মডার্ন ফিজিক্স। 2 নাম্বারটার নাম হলো মডার্ন ফিজিক্স। 1 নাম্বারটার নাম কি বলেছিলাম? ক্লাসিক্যাল ফিজিক্স। তাহলে 2 নাম্বারটা হলো মডার্ন ফিজিক্স। এর মাঝে কি কি আছে? আণবিক ও পারমাণবিক পদার্থ বিজ্ঞান আছে, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান আছে, কঠিন পদার্থ বিজ্ঞান আছে, এরপরে পার্টিকেল পদার্থ বিজ্ঞান আছে। এগুলো হলো মডার্ন ফিজিক্সের অংশ। তাহলে মডার্ন ফিজিক্স পড়লে আমরা কি কি জানতে পারবো, ক্লাসিক্যাল ফিজিক্স পড়লে আমরা কি কি জানতে পারবো, এগুলো তোমাকে অবশ্যই পড়ে নিতে হবে। এরপর আছে পদার্থ বিজ্ঞানের ক্রম বিকাশ। পদার্থ বিজ্ঞানের ক্রম বিকাশের ওপর আমি একটা বই আকারে বেশ কয়েকটা পৃষ্ঠা নিয়ে
লিখে ফেলেছি। তো এই জন্য আমি নাম দিয়েছি হলো বুক। সেই বইটার দুই এক একটা পৃষ্ঠা তোমাকে আমি দেখাচ্ছি। তোমাকেও আসলে এই কাজটাই করতে হবে। আমি যে কাজ করেছি তোমাকেও সেই কাজ করতে হবে, তাহলে তুমি এখান থেকে সবগুলো অবজেক্টিভ অ্যান্সার করতে পারবে। আমি যেভাবে বইটা তৈরি করেছি তোমাকেও ঠিক সেভাবে এই বইটা তৈরি করে নিতে হবে। যেমন ধরো আমি কিভাবে তৈরি করেছি দেখো একটু। আমি তৈরি করেছি যেমন পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেছেন। তুমি যদি এভাবে পড়ো সবচেয়ে বেশি মনে থাকার সম্ভাবনা থাকবে। আর যদি তুমি রিডিং পড়ে যাও তাহলে তোমার মনে থাকার সম্ভাবনাটা কম থাকবে, এর চেয়ে কম থাকবে নিশ্চিত। তাহলে তুমি এইভাবে তৈরি করে নিবা যে পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেছেন গ্যালিলিও, বস্তুর ভর বল গতি সংক্রান্ত সূত্রগুলি আবিষ্কার করেছেন কি স্যার আইজ্যাক নিউটন, সরলদৈর্ঘ্যের সূত্র বলি যেগুলো আছে সেগুলো আবিষ্কার করেছেন গ্যালিলিও, পৃষ্ঠতলের আণবিক তত্ত্ব আবিষ্কার করেছেন ল্যাপ্লাস, প্রান্ত বেগের সমীকরণ আবিষ্কার করেছেন হলো স্টোকস, তারপরে তাপের যান্ত্রিক গতি আধুনিক মতবাদ কে আবিষ্কার করেছেন ডক্টর জুল, এবং প্লাটিনাম থার্মোমিটার আবিষ্কার করেছেন সিমেন, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবিষ্কার করেছেন জুল, এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছেন ক্লোসিয়াস এবং ক্যালভিন, দুজন মিলে করেছেন। এই যে ক্লোসিয়াস আর হলো ক্যালভিন। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছেন ক্লোসিয়াস আর হলো ক্যালভিন। ভিনের স্মরণ সূত্র বা পক্ষাঘাত সূত্র যেটা সেটাকে আমরা বলবো ভিন আবিষ্কার করেছেন। এরপর বিদ্যুৎ আবিষ্কার করেছেন কে ফ্যারাডে, আর বেতার তরঙ্গ আবিষ্কার করেছেন ম্যাক্সওয়েল। এইভাবে আমি তোমাদের যে বইয়ে যে এই টপিকসটা পড়লাম কে কি আবিষ্কার করেছেন সেটা আমি টোটালি বই আকারে করেছি। আমার সাথে যারা সরাসরি ক্লাস করে তারা তো এই বইটা এমনিতে হাতে পায়, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে দূরে থাকো তাহলে তুমি তোমার খাতায় এইভাবে লিখে ফেলো। একবার কষ্ট করো, তোমার 2 বছর ধরে আর কখনোই এই বিষয়ে কষ্ট করতে হবে না। ওকে, এইরকম ভাবে আমরা প্রত্যেকটা শীট তৈরি করেছি। এই যে দেখো এগুলো আমাদের এই শীটগুলো তৈরি করেছি। আরেকটা কাজ আমি করেছি সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি কিভাবে। দেখো এই যে আমরা বিভিন্ন বিজ্ঞানের অবদান লিখেছি। এটা কিভাবে করলাম, তোমাদের বইয়ে এক একজন বিজ্ঞানীর 1টা 2টা 3টা 4টা 5টা আবিষ্কার পর্যন্ত লেখা আছে। এখন তুমি যদি সেগুলো রিডিং পড়ে একটা একটা করে করতে চাও তাহলে তোমার অনেক কষ্ট হবে। আর যদি তুমি আমার মতো করে এইরকম একটা ফরম্যাট দাঁড় করাতে পারো তাহলে তোমার কোনো কষ্ট হবে না। যেমন ধরো আমি এখানে কি করেছি, আমি তার স্যাম্পল হিসাবে তোমাকে 2-1টা বলছি। যেমন ধরো ভাস্করাচার্য, ইনি কি কি করছেন, ইনি সর্বপ্রথম সঠিকভাবে পৃথিবীর ব্যাস নির্ণয় করেছেন। আর কি করেছেন, উনি পাই এর মান যে 22/7 এটা তিনি আবিষ্কার করেছেন। তাহলে এই যে 2টা বিখ্যাত জিনিস কে আবিষ্কার করেছেন, ভাস্করাচার্য। এইভাবে তুমি তৈরি করো। এরপরে মহাবীর কি করেছেন, ভারতবর্ষের সর্বপ্রথম শূন্যের ব্যবহার শিখেছে। তাহলে এটাই তার সবচেয়ে বড় আবিষ্কার, সেটা আমি লিখে ফেলছি। আর্কিমিডিস কি করেছেন দেখো, আর্কিমিডিস এই কটা জিনিস করেছেন। কি কি, লিভারের নীতি আর হলো স্থিতিবিদ্যার সূত্র আবিষ্কার করেছেন। তরল পদার্থে নিমজ্জিত কোনো বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল যেটাকে আমরা প্লবতা বলি, সেই প্লবতা এই যে ঊর্ধ্বমুখী বল এই সূত্র আবিষ্কার করেন এবং ধাতুর ভেজাল নির্ণয় করেন। এই যে আর্কিমিডিস উনি সর্বপ্রথম ধাতুর ভেজাল নির্ণয় করা শিখিয়েছেন আমাদেরকে। গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রভূত করে সেখানে আগুন জ্বালাতে সক্ষম হয়েছেন তিনি। তাহলে সর্বপ্রথম উনি এই যে গোলীয় দর্পণের, সেটা আবার হলো উত্তল দর্পণ ব্যবহার করেছিলেন। উত্তল গোলীয় দর্পণ যেটা, সেটা দিয়ে কি করেছেন, সূর্য আলোকে সে একত্রিত করে কেন্দ্রভূত করে সেখানে আগুন লাগিয়ে দিয়েছেন। এই আশ্চর্যজনক আবিষ্কার কে করেছিলেন, আর্কিমিডিস করেছিলেন। এইভাবে আমি এই চ্যাপ্টারে সমস্ত বিজ্ঞানীদের বিখ্যাত যে আবিষ্কারগুলো সেগুলো আমরা লিখে ফেলেছি। এই যে রাজার বেকন, থেলিস, গ্যালিলিও, এইগুলো যত বিজ্ঞানী আছে, স্যার আইজ্যাক নিউটন, মাইকেল ফ্যারাডে, তারপরে রাদারফোর্ড, তারপর ম্যাক্স প্ল্যাঙ্ক, আইনস্টাইন, এইভাবে সমস্ত বিজ্ঞানী কে কোনটা আবিষ্কার করেছেন সেগুলো আমরা একের পর এক লিখে ফেলেছি। এই বইটা বা এই বিষয়টা যদি তুমি তোমার আয়ত্তে আনতে চাও তাহলে আমার এই পলিসি তোমাকে অবলম্বন করতে হবে। এটার উপায় কি, ধরো একবার তৈরি করে তুমি মাঝে মাঝে একটু চোখের সামনে ধরলাম, দেখবা যে এমনিতেই তোমার এগুলো সব জানা হয়ে যাবে। তোমার এর জন্য এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, এই আশা করতেছি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব এই যে বুক বলেছিলাম তারপরে কি আছে। এটা ছিল হলো 1.2, কিন্তু হ্যাঁ 1.3, সরি 1.3 ছিল। তাহলে এই 1.3 পরে যে 1.4 আছে সেটাতে আমাদের কি আছে? এই যে পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ আবার আছে। তাহলে এই পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশের মধ্যে আমাদের কি শিখতে হবে? একটা হলো প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, অর্থাৎ আমি বলতে চাই পদার্থবিজ্ঞানের কাজটা কি কি কাজে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আমরা প্রকৃতির রহস্য উদ্ঘাটন করার জন্য পদার্থবিজ্ঞানকে ব্যবহার করে থাকি। প্রকৃতির নিয়মগুলো জানতে পারি আমরা। এই প্রকৃতিতে যত নিয়ম আছে, কোন নিয়মে চলে সেটা আমরা কি দিয়ে জানি? সেটা আমরা পদার্থবিজ্ঞান দিয়ে জানতে পারি। এরপর প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ঘটাতে পারি। প্রকৃতির যে নিয়ম আছে সেই নিয়মের উপর আমরা আমাদের প্রযুক্তিগুলো আবিষ্কার করতে পারি। এরপরে নিউট্রন, প্রোটন, কোয়ার্ক নামক মৌলিক কণা দিয়ে তৈরি, সেটা আমরা জানি। পরমাণু একটু আগে পড়ে আসছি, নিউট্রন প্রোটন কি দিয়ে তৈরি হয়? সেটা হলো কোয়ার্ক নামক মৌলিক কণা দিয়ে তৈরি। যেটা আমি বলেছিলাম যে একটি শব্দ, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, আমরা নতুন একটি শব্দ বলেছিলাম। সেই একটি শব্দের ব্যবহারটা এখন দেখো যে নিউট্রন আর প্রোটন কি দিয়ে তৈরি? কোয়ার্ক নামক মৌলিক কণা দিয়ে তৈরি। এটা কিন্তু কিছুদিন আগ পর্যন্ত আবিষ্কার ছিল না, আমরা জানতে পারিনি। এখন আমরা এটা জানতে পারি, আমাদের বইয়ে চলে আসছে এটা। আমি আবারও বলছি, ফিজিক্স হলো ইন্টারন্যাশনাল সাবজেক্ট, সুতরাং তোমাকে এটা খুবই বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ওকে, এরপর আর কি আমরা এখানে পাই? আমরা এখানে আর কিছু পয়েন্ট আকারে নিয়ে আসছি। সেটা হলো 1938 সালে। তবে তুমি জেনে রাখো, আমি যখন সনগুলো বলি তখন আমি মজা করে বলি এই তো সেদিন 1938 সালে। এটা এইভাবে বলি, এটা মজা করার জন্য বলি, এই তো সেদিন 1938 সালে। ওই তো, তাহলে বিজ্ঞানী অটো অ্যারোন ট্রেসম্যান ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে প্রথম আবিষ্কার করেন যে পরমাণু ফিশনযোগ্য বা পরমাণুকে বিভাজিত করা সম্ভব। কোন এক সময় আমরা জানতাম যে অণুকে ভাঙলে পরমাণু পাই, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু আজকে আমরা বলছি কি যে পরমাণুকে বিভাজিত করা যায়, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। সেই নিউট্রন আর প্রোটন আবার কি দিয়ে তৈরি, সেটাকে ভাঙলে কি পাই সেটাও আমরা শিখেছি। কোয়ার্ক নামক এক প্রকারের মৌলিক কণা দিয়ে তৈরি, এগুলো আমরা আজকে জেনেছি। এরপর 6 নাম্বার হলো বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের অন্তর্গত রূপপুর নামক স্থানে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই পয়েন্টটা কিন্তু তোমাদের বইয়ে আছে। এরপর আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে E=mc², এটা পৃথিবীর বিখ্যাত একটা সূত্র, শক্তির সূত্র। অর্থাৎ আমরা যত শক্তি পাই সেগুলো আমরা E=mc² সূত্র অনুপাতে পাই। এই যে আমাদের এম এখানে, এটা হলো হারানো ভর, এটা হলো আমাদের আলোর বেগ। আলোর বেগ কত সেটা আমরা জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেইটার উপর আবার স্কোয়ার করতে হবে, তাহলে E=mc²। এই সূত্র দিয়ে আমরা শক্তি পেয়ে থাকি। তাহলে থেকে প্রমাণ করেন যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। এই যে ভর আমাদের, এটা হলো আমাদের ভর। তাহলে ভরকে আমরা কাকে রূপান্তরিত করলাম? এই যে আমাদের শক্তিতে রূপান্তরিত করেছি। তাহলে এইখান থেকে আমরা এই পয়েন্টগুলো একটু পড়ে নেব, তারপর আমরা দেখব আমাদের কি আছে। এরপর আছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। বিজ্ঞান অর্থাৎ সায়েন্স আমরা কোত্থেকে কিভাবে নিয়ে আসলাম একটু দেখে নিই। আমরা জাস্ট একটু দেখে নিব যে বিজ্ঞান অর্থাৎ হলো সায়েন্স। এইটা হলো কি শব্দ? ল্যাটিন শব্দ। এটা হলো আমাদের ল্যাটিন শব্দ। ওকে, ল্যাটিন শব্দটা কি আবার? স্কাই। এই যে স্কাই, এই যে স্কাই শব্দটা বললাম, এটা আসলে কি জিনিস? বাংলাটা কি? বাংলাটা হলো জানা বা শিক্ষা করা। আমার মতো করে মনে মনে একাই প্রশ্ন করবে, একাই উত্তর দেবে। এখন আমি ক্লাস নিচ্ছি, আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো। তুমি দেখে দেখে উত্তর দাও, পড়া হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার। এরপর আসো বাংলা দিয়ে যদি বলি, বি শব্দের অর্থ কি? বি শব্দের অর্থ হলো বিশেষ রূপে। আর জ্ঞান শব্দের অর্থ কি? সম্যক ধারণা। তাহলে বি শব্দের অর্থ কি? বিশেষ রূপে। আর জ্ঞান শব্দের অর্থ কি? সম্যক ধারণা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র পাঠ করলে পরীক্ষা নিরীক্ষায় সুপ্রতিষ্ঠিত জ্ঞান লাভ করা যায়। কোথায়? পরীক্ষা নিরীক্ষায়। কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া ফিজিক্স কোনো কিছুই বিশ্বাস করে না। তাহলে পরীক্ষা নিরীক্ষা থাকতেই হবে। পরীক্ষা নিরীক্ষায় সুপ্রতিষ্ঠিত
মানে ওইটাতে আর কেউ পরিবর্তন করতে পারবে না, ওটা সুপ্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এইরকম জ্ঞান লাভ করা যায়, তাই হলো বিজ্ঞান। আচ্ছা, এখন আসুন পদার্থ বিজ্ঞানটা কি। পদার্থ বিজ্ঞান মানে হলো ফিজিক্স। ফিজিক্স শব্দটা কোত্থেকে আসছে? এটা গ্রিক শব্দ থেকে আসছে। সেই গ্রিক শব্দটা কি? ফ্যাসিস। ফ্যাসিস এর অর্থ কি? প্রকৃতি। তুমি দেখো, তাহলে আমরা দুটা জিনিস এখানে শিখেছি। একটা হলো বিজ্ঞান, সায়েন্স, এই শব্দটা হলো ল্যাটিন শব্দ স্কায়ো, আর ফিজিক্স হলো গ্রিক শব্দ, যার গ্রিক শব্দটা হলো ফ্যাসিস। ফ্যাসিসের অর্থ কি? প্রকৃতি। তাহলে ফিজিক্সের অর্থ কি দাঁড়াচ্ছে? প্রকৃতি বিজ্ঞান। আচ্ছা, পদার্থ বিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা। কোন শাখা? যেখানে পদার্থ আর শক্তির, ওই যে বলেছিলাম গুণাবলী, তারপরে হলো বৈশিষ্ট্য, তাদের সম্পর্ক এবং রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলছি হলো ফিজিক্স। ফিজিক্সকে কি বলা হয়? ফিলোসফি অফ নেচার। ফিজিক্সকে কি বলা হয়? ফিলোসফি অফ নেচার বলা হয়, অর্থাৎ প্রকৃতির দর্শন বলা হয়, প্রকৃতির দর্শন। ওকে, তাহলে আমরা কিন্তু পড়ার পদ্ধতিটা তোমাকে দিচ্ছি, যেগুলো আমরা সাধারণত কেউ আমাদেরকে পড়াই না, বাসায় বসে বসে পড়তে হয়, কিন্তু কিভাবে পড়তে হয় আমরা জানি না। আমি সেটাও তোমার সামনে উপস্থাপন করছি যে এইভাবে পড়তে হয়। এইভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি মাথায় রাখতে পারবে, না হলে রাখতে পারবে না। ওকে, বিজ্ঞান হলো আমি পরীক্ষা নিরীক্ষায় পর্যবেক্ষণ পদ্ধতিগতভাবে পাওয়া। যদি তুমি আমার বুদ্ধি শোনো তাহলে একটা কথা বলি, এখানে প দিয়ে তিনটি শব্দ আছে। এক, পরীক্ষা নিরীক্ষা; দুই নাম্বার পর্যবেক্ষণ; তিন নাম্বার হলো পদ্ধতিগতভাবে পাওয়া। তাহলে প দিয়ে কয়টা শব্দ? তিনটা শব্দ। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, আরেকটা হলো পদ্ধতিগতভাবে পাওয়া। এই তিনটি শব্দ কিন্তু প দিয়ে, তাহলে আমি এইভাবে মনে রেখেছি যে প দিয়ে তিনটি শব্দ, আর কোনো কিছু সমস্যা নেই। এরপর দেখো, সু দিয়ে দুটো আছে, একটা হলো সুশৃঙ্খল, একটা হলো সুসংবদ্ধ জ্ঞান, এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া পদ্ধতি, এটা হলো আমার বিজ্ঞান। তাহলে তুমি যদি বলো যে বিজ্ঞান কাকে বলে, তাহলে তুমি যে সুন্দর সংজ্ঞাটা দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না, কারণ অন্যরা তো এই পলিসি জানে না যে প দিয়ে তিনটি শব্দ আর সু দিয়ে দুটি শব্দ, এই হলো পাঁচটি শব্দ। তুমি একবার আমার সঙ্গে বলো, তাহলে তোমার হয়ে যাবে। প দিয়ে কয়টি শব্দ বললাম? তিনটা। এক নাম্বার কি বলেছি? পরীক্ষা নিরীক্ষা। দুই নাম্বার কি বলেছি? পর্যবেক্ষণ। তিন নাম্বার কি বলেছি? পদ্ধতিগতভাবে। এই হলো প দিয়ে তিনটি শব্দ। সু দিয়ে কয়টা বলেছি? দুইটা। একটা হলো সুশৃঙ্খল, একটা হলো সুসংবদ্ধ জ্ঞান, এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটার নাম হলো আমাদের বিজ্ঞান। ওকে, বিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমে আমরা বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করছি? দু ভাগে ভাগ করছি। একটা নাম হলো ভৌত বিজ্ঞান, আরেকটা নাম হলো জীববিজ্ঞান। একটা নাম হলো ভৌত বিজ্ঞান, আরেকটা নাম হলো জীব বিজ্ঞান। ওকে, এখন আমরা দেখব আমাদের ভৌত বিজ্ঞানটা কি জিনিস। যাদের জীবন নাই, যাদের জীবন নাই, জড় পদার্থ বলো তুমি, তাহলে যাদের জীবন নাই তাদের নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় আমরা তাকে বলছি হলো ভৌত বিজ্ঞান। তাকে বলছি ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানের আবার বেশ কয়েকটা শাখা আছে। সেই শাখাগুলো কি কি একটু চলো, এক নজর দেখলেই তোমার ভালো লেগে যাবে। চলো, এই যে ভৌত বিজ্ঞানের শাখাগুলো কি কি হতে পারে? পদার্থ বিজ্ঞান প্রথমেই, দুই নাম্বার হলো রসায়ন, তিন নাম্বার হলো যে জ্যোতির্বিজ্ঞান, চার নাম্বার হলো আবহবিদ্যা এবং ভূগোল। আমরা কিন্তু অনেকেই মনে করি ভূগোল মনে হয় বিজ্ঞান নয়, আসলে তা নয়। ভূগোল আসলে আমাদের জড় বিজ্ঞানের অংশ, তবে এটা বিজ্ঞান, 100% বিজ্ঞান। তাহলে আমরা এখানে শাখা কয়টা পেয়েছি? 1, 2, 3, 4, 5, পাঁচটি শাখা পেয়েছি। এক নাম্বার কি? পদার্থ বিজ্ঞান। দুই নাম্বার হলো রসায়ন বিজ্ঞান। তিন নাম্বার হলো জ্যোতির্বিজ্ঞান। চার নাম্বার হলো আবহবিদ্যা। 5 নাম্বার হলো ভূগোল। এই হলো আমাদের জড় বিজ্ঞানের 5টি শাখা, এবং এটা গুরুত্বপূর্ণ 5টি শাখা। ওকে, এরপরে দেখি বিজ্ঞানের প্রথম বিজ্ঞানের নাম কি। এগুলো আমাদের যে বইটার কথা বললাম যে বিজ্ঞানীদের আবিষ্কার, কোন বিজ্ঞানী কতগুলো বিখ্যাত আবিষ্কার করেছেন, তার মধ্যে কিন্তু এগুলো আছে। তবুও একটু এই টপিকস ওয়াইজ পড়াইতে এসে এই টপিকসে আমাদের প্রথম যে পার্টটা, তার মধ্যে গুরুত্বপূর্ণ এই 6টা পয়েন্ট আছে। সেই 6টা পয়েন্টকে আমি একটু আলাদা করে তোমাদের জন্য এখানে উপস্থাপন করেছি। তার মধ্যে 1 নম্বর হলো বিজ্ঞানের সর্বপ্রথম, অর্থাৎ প্রথম বিজ্ঞানের নাম কি? থেলেস।
বিজ্ঞানীর নাম হলো থেমিস। 2 নম্বর হলো 751 সাল থেকে বা খ্রিস্টপূর্ব থেকে 1550 সাল পর্যন্ত বিজ্ঞান চর্চায় এটাকে মুসলিম যুগ বলা হয়। তোমাকে তাহলে প্রশ্ন করতে পারে মুসলিম যুগ কোনটা, এরকম কিছু সাল তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, এ সময় উল্লেখযোগ্য মুসলিম বিজ্ঞানীদের নাম কি? এই নামগুলো আমার খুবই পছন্দ। যেমন ধরো 1 নম্বর হলো আল খোয়ারিজমি। মনে রাখার পদ্ধতি চাচ্ছ নাকি? মনে রাখার পদ্ধতি আছে। খোয়া গেছে যার জমি হারায় গেছে, খোয়া গেছে, তার নাম হলো আল খোয়ারিজমি। আমি এভাবে মনে রেখেছি। এরপর জাবির ইবনে হাইয়ান, এই নামটা আমার সেই পছন্দ, তোমারও পছন্দ হবে। এই জন্য আমি বলি নাতি নাতনির নাম যদি রাখতেই হয় তাহলে এভাবে রাখবো, জাবির ইবনে হাইয়ান, এইভাবে রাখবো। এরপরে ইবনে সিনা, এটা কে না চেনে বলো? ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশে অনেক জায়গায় আছে, ইবনে সিনা। তাহলে এইভাবে আমি মনে রেখেছি, খোয়া গেছে যার জমি, আল খোয়ারি জমি। আমার পছন্দের সবচেয়ে নাম হলো জাবির ইবনে হাইয়ান আর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। এই হলো আমাদের 3টা মুসলিম বিজ্ঞানীর নাম, বিখ্যাত 3টি মুসলিম বিজ্ঞানীর নাম। ওকে, এরপরে আসেন গণিতবিদ আর্কিমিডিসের মৃত্যু হয় কত সালে? এই যে 212, এই তো সেদিন 212 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, এরপরে কয়েক শতাব্দী কাল ধরে বিজ্ঞানের তেমন কোনো আবিষ্কার হয়নি, এবং এই সময় হলেও বিজ্ঞানের আবিষ্কারগুলো খুব মন্থর গতিতে, ধীর গতিতে হয়েছে। সুতরাং আমরা এই সময়কালকে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলি। অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার বিজ্ঞানের বন্ধ্যাকাল কি? তাহলে যদি এই প্রশ্ন আসে তাহলে আমরা 5 নম্বর পয়েন্টটা আস্তে করে তুলে দিয়ে আসবো। আমরা এটা মনে রাখবো যে গণিতবিদ আর্কিমিডিসের মৃত্যু হয় 212 খ্রিস্টপূর্বাব্দে, এবং এরপরে কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানের তেমন কোনো আবিষ্কার হয়নি, হলে খুবই মন্থর গতিতে হয়েছে। এই জন্য এই সময়কালটাকে বলা হয় বিজ্ঞানের বন্ধ্যাকাল। এরপর 8শ শতাব্দীর মধ্যভাগ থেকে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ, এই যে মধ্যভাগ, এই যে মধ্যভাগ, তাহলে টোটাল এক হল কিন্তু 8শ শতাব্দীর মধ্যভাগ থেকে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ, 1 শতাব্দী। ওকে, এই সময় কালকে শিল্প বিপ্লব বলে। তার মানে এই সময় শিল্প বিপ্লব হয়েছে, কলকারখানা আবিষ্কার হয়েছে। এই সময় ব্রিটেনের শিল্প খাতে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়। কোথায়? ব্রিটেনে, কিন্তু ব্রিটেনে হয়েছে। তাহলে এইভাবে যদি আমরা লাইন বাই লাইন পড়তে পারি তাহলে বিজ্ঞানের আর কোনো প্রবলেম থাকবে না, এবং একসময় তোমার ফিজিক্সের ভয় দূর হয়ে যাবে, কোনো ভয় থাকবে না। আমি কথা দিচ্ছি, কোনো ভয় থাকবে না ফিজিক্সে। ওকে।